ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অঙ্কের খুব গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর প্রত্যেক পরীক্ষার জন্য এটা হেল্পফুল হবে। এই ভিডিওটা পুরোটা শুধু দেখার চেষ্টা করো। ওকে, চলো। তো আসো দেখো, প্রথমে একটি সময় দূরত্বের অঙ্ক দিয়ে শুরু করছি। আমান 5 কিমি/ঘন্টা বেগে হাঁটে, এর ফলে সে 28 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়। যদি সে 8 কিমি/ঘন্টা বেগে হাঁটে, তবে সে নির্ধারিত সময়ের থেকে 35 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? রাইট। তাহলে এইটা দেখো, সেই বেগের অনুপাত তারপরে সময়ের রেশিও এভাবেও করা যায়। আরেকটা আমরা ফর্মুলা দিয়েও করতে পারি। রাইট, আমরা ফর্মুলা দিয়ে করি, একটু কষ্ট বেশি হবে, কিন্তু এটা ফর্মুলাটা অনেক কাজে লাগে। হ্যাঁ, উপরে বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স, নিচে বেগের ডিফারেন্স, বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স, মানে দুটো বেগের মধ্যে যখন কম্পেয়ার হবে, উপরে বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু হবে ভাই সময়ের ডিফারেন্স। রাইট, ইনটু সময়ের ডিফারেন্স। দেখো, উপরে বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স, বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স। তাহলে বেগের গুণফল কত? আসো দুইটা বেগ গুণ করো। একটা বেগ কত? প্রথম দিন বেগ ছিল 5, আর পরের দিন বেগ কত? 8। উপরে বেগের গুণফল 5 গুণন 8, আর নিচে বেগের ডিফারেন্স, তাহলে দুইটা বিয়োগ করে ডিফারেন্স কত? 8 থেকে 5 গেলে 3। রাইট, আর ডিফারেন্সটা না, সময়ের ডিফারেন্সটা সবসময় ঘন্টায় রাখতে হয়। কিসে রাখতে হয়? ঘন্টায়। বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স। সময়ের ডিফারেন্স কত? প্রথম দিন 28 মিনিট দেরিতে পৌঁছায়, আর পরের দিন 35 মিনিট আগে পৌঁছায়। একটা দেরি একটা আগে, বা প্রথমেরটা আগে পরেরটা দেরি, দুইটা আলাদা না? একদিন দেরিতে পৌঁছাচ্ছে, একদিন আগে পৌঁছাচ্ছে, দুইটা আলাদা, একটা দেরি একটা আগে, তখন দুইটা যোগ করব। 28 আর 35 যোগ করে কত হয়? 63, তাই না? আর এটার ঘন্টায় আনার জন্য 60 দিয়ে ভাগ। ওকে, উপরে বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স, এটার ঘন্টায় আনার জন্য 60 দিয়ে ভাগ। এটা মিনিটে আছে, ঘন্টায় আনতে হবে 60 দিয়ে ভাগ। কাটো, 3 দিয়ে কাটো, 3 একুশে 63, 3 দিয়ে কাটো, 3 সাতে 21, 3 কুড়িয়ে 60। রাইট, 3 দিয়ে ক্যান্সেল করলাম, 5 দিয়ে 20 কে ক্যান্সেল করো 4, 4 দিয়ে 8 রে ভাগ করো 2। নিচে কিছু নাই, উপরে গুণ করো, 7 দুগুণে 14। তোমরা রেশিও দিয়ে করতে পারো, বেগের অনুপাত উল্টাইলে সময়ের অনুপাত, পরে দুই ডিফারেন্স আমরা সমান করে, এইভাবেই তোমরা কিন্তু চলতে পারো। রাইট, বা একটু ফর্মুলাটা এটা মনেও রাখতে পারো, তাহলে বড় বড় অঙ্ক খুব সহজে ডিল হয়। বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স। রাইট ফ্রেন্ডস, চলো। বার্ষিক 10% হারে দেওয়া একটি নির্দিষ্ট অর্থ রাশির 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 1 বছরের সরল সুদের পার্থক্য এত টাকা। আচ্ছা, এটা অর্ধবার্ষিকী। অর্ধবার্ষিকী মানে 6 মাস। তাহলে মন দিয়ে শুনুন, তাহলে 1 বছরে যদি 10% হয়, এটার ভাঙায় ভাঙায়ও করতে পারো, বা এভাবেও করতে পারো খুব সহজে। দেখো, 1 বছরে যদি 10% হয়, তাহলে 6 মাসে করতে হবে। অর্ধবার্ষিকী মানে 6 মাস, তাহলে 6 মাসে কত হবে? 5%। অর্ধবার্ষিকী মানে অ্যাকচুয়ালি কি হয় বলো দেখি? চক্রবৃদ্ধি সুদে সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হয়, আসলের পরিমাণ পাল্টায়। নর্মালি 1 বছর পর পর পাল্টায়, কিন্তু অর্ধবার্ষিকী মানে 6 মাস পর পর পাল্টাবে। 6 মাস পর পর সুদ আসলের সঙ্গে যুক্ত হবে। তখন আমরা কি করব দেখো, 1 বছরে যদি 10% সুদের হার হয়, তাহলে 6 মাসে কত? অর্ধবার্ষিকী মানে অর্ধেক বছর, বা 6 মাসে 5%। 1 বছরে 10 যদি হয়, তাহলে 6 মাসে অর্ধেক। অর্ধেক মানে কত হবে? তাহলে তোমরা বলবে স্যার অর্ধেক মানে 5%। খেয়াল করো। হ্যাঁ, তাহলে 1 বছর বলছে না, তাহলে 2 বার হবে, মানে এনে 1 বছরের সরল সুদের অন্তর। হ্যাঁ, তাহলে 6 মাস, তাহলে 1 বছরের ব্যাপারটা কয়বার হবে বলে দেখি? 2 বার হবে। প্রথমে 6 মাস, পরে আরো 6 মাস। বুঝলে ব্যাপারটা? 6 মাস পরে 6 মাস। এখানে 1 বছরে বলছি না, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের সরল সুদ। সরল সুদ পরে, আগে চক্রবৃদ্ধিতে ফোকাস করো। তাহলে 6 মাস হিসাবে করতে হবে, 6 মাসে 5%, পরের 6 মাসে আরো 5%। হ্যাঁ, তাহলে চক্রবৃদ্ধি কত হবে? এটা এবি দিয়ে করতে পারো। হ্যাঁ, 2 বার। 1 বছর মানে 2 বার হবে, 2 বার। প্রথমে 6 মাস, পরে 6 মাস, 6 6 12। তাহলে এটা এবি দিয়ে করতে পারো, প্রথম 6 মাসে 5, পরের 6 মাসে 5,
প্লাস এবি বাই 100, রাইট? পার্সেন্টটা পরে লিখি, হ্যাঁ, রাইট? তাহলে বলো 5 5 10, আর এখানে 5 5 25 বাই 100, তাহলে 5 5 10, এখানে 25 বাই 100 মানে 0.25, 5 5 10 আর এখানে 0.25, তাহলে 10.25%। 5 5 10, এখানে 25 বাই 100 মানে 0.25, বুঝে গেল? 10. তাহলে এটা এবি দিয়ে করা যাবে, কিন্তু প্রথম 6 মাস দুইবার না ব্যাপারটা, প্রথমে 6 মাস পরে 6 মাস, প্রথম 6 মাসে 5 পরে 6 মাসে 5, তাহলে 5 5 10 না, চক্রবৃদ্ধি না, প্লাস এবি বাই 100। আর সরল সুদ কত? 1 বছরের সরল সুদ তো 10%। তাহলে দুইটার ডিফারেন্স কত? দুইটার ডিফারেন্স হচ্ছে 0.25। যাতা টেকনিক দিয়ে দিই, হ্যাঁ। তাহলে আমরা প্রশ্নে ডিফারেন্স কত আছে? 305, আর আমরা ডিফারেন্স কত বার করলাম? 0.25%। এবার বার করতে বলছে অর্থ রাশি মানে মূলধন। মূলধনটা কত? 100%, যেটা বার করব সেটার সামনে। উপরেও ডিফারেন্স, নিচেও ডিফারেন্স, এই যেটা বার করব মূলধন বার করব সেটার সামনে। তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, দশমিক সরাও, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2 ঘর, 2টা শূন্য 100। 25 দিয়ে 100 ভাগ করো 4, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 5 20, 1220, সরি 4 দিয়ে 305 এর গুণ করলে 1220, আর 2টা শূন্য বাকি থাকবে, হ্যাঁ। তার মানে 12,000, হ্যাঁ 122, 3টা শূন্য, তাই না? 1,22,000। এটা মাইন্ডে ক্যালকুলেশন করা যাবে, করা যাবে না? এত দূর শুধু করবে, বাকিটা মাইন্ডেও তোমরা ক্যালকুলেশন করতে পারবে, তাই কি না? প্রথম 5 বছরে 6 মাসে 5, পরে 5, তাহলে 5 5 প্লাস 5 5 5 25 বা 100, 10.25, আর এখানে 10 ডিফারেন্স 0.25। চলো, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রাশি বার্ষিক 15% সরল সুদের হারে ধার দেন এবং 6 বছর পরে প্রাপ্ত সুদের পরিমাণ ধার দেওয়া অর্থ রাশি 400 কম হয়। এই জায়গাটা ভালো করে খেয়াল করো, সুদের পরিমাণ মানে সুদ, ধার দেওয়া সুদের পরিমাণ হয়ে যাচ্ছে। প্রাপ্ত সুদের পরিমাণ, ভাষাটা ভালো করে পড়ো, হ্যাঁ। পাটিগণিত মানে ধার দেওয়া অর্থ রাশি, ধার দেওয়া অর্থ রাশি মানে মূলধনের চেয়ে এত টাকা কম, কম বেশি মানে ডিফারেন্স। কার কার ডিফারেন্স? সুদ মানে তো সুদ, ধার দেওয়া অর্থ রাশি মানে ধার মানে মূলধন আর কি, হ্যাঁ। তাহলে এটা সুদ আর আসলের ডিফারেন্স আছে। তাহলে আসো আমরাও বার করি ডিফারেন্স। 15% মানে রাফে হিসাব করো, 15% মানে কত? 15 বাই 100, কারণ এগুলো ফ্র্যাকশনেও থাকতে পারে, তো ফ্র্যাকশনে নিয়ে দেখাই। কত হয়? 3 বাই 20। এটা মাইন্ডে ক্যালকুলেশন, 15 বাই 100 কাটাকাটি করো, 3 বাই 20। এটা হচ্ছে আসল বা মূলধন, রাইট? শর্টকাটে লিখলাম। আর উপরেরটা কত? আসল যদি 20 ভাগ হয়, পার্সেন্ট ভাঙালে এটা 1 বছরের সুদ। 1 বছরের সুদ 3 ভাগ, তাহলে এখানে 6 বছর বলছে, তাহলে 6 বছরে কত হবে? 318 ভাগ। এটা হচ্ছে সুদ। তাহলে 15% মানে 3 বাই 20, আসল যদি 20 ভাগ হয়, 1 বছরের সুদ 3 ভাগ, তাহলে 6 বছরে 318 ভাগ। তাহলে আসল আর সুদের ডিফারেন্স কত? দুইটার ডিফারেন্স হচ্ছে 2 ভাগ। আসল 20 ভাগ, সুদ 18 ভাগ, দুইটার ডিফারেন্স 2 ভাগ। আর প্রশ্নে দেখো ডিফারেন্স কত বলছে? প্রশ্নে ডিফারেন্স বলছে 800 টাকা। খেয়াল করো, আমরা বার করলাম ডিফারেন্স 2 ভাগ, আর প্রশ্নে ডিফারেন্স কত বলছে? 800। তোমরা বলবি স্যার দুইটাই তো সেম জিনিস, এইটাও ডিফারেন্স এইটাও ডিফারেন্স, তাহলে 2 এর ভ্যালু যদি 800 হয় কত গুণ? তাহলে তোমরা বলবে স্যার 400 গুণ। তাহলে বলছে মূলধন কত ধার দেওয়া অর্থ রাশি, অর্থ রাশি মানে মূলধন, তাহলে মূলধন হচ্ছে 20 ভাগ, তাহলে 20 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 400 গুণ। তাহলে 20 সঙ্গে 400 গুণ করলে 4 দুগুণে 8, এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, তার মানে 8000, তাই না? তাই কি না? সুদ আর আসলে ডিফারেন্স 2 ভাগ, 2 এর ভ্যালু 800 হলে, তাহলে মূলধন হচ্ছে 800, আসল হচ্ছে 20 ভাগ, 20 ভ্যালু কত? এটাও 400 গুণ, তাহলে 400 দিয়ে গুণ করো, তার মানে 8000। বলো কানেক্টেড? চলো, পারফেক্ট। 9 এর প্রথম 5টি বিজোড় গুণিতকের গড় কত? বিজোড় গুণিতক মানে কি? নামতা বললে যেগুলো আসে, 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, শেষ নাই। এখানে বিজোড় যেহেতু বলছে, তাহলে আমরা বিজোড় গুলা গুণ করব। 1, পরে 3, পরে 5, পরে কত? 7, পরে কত? 9, তাই না? হইল না? বিজোড় গুণিতক, বিজোড় মানে বিজোড় গুলা দিয়ে গুণ করব। 9 কে 9, 9 3 9 27, 2 দিয়ে গুণ করব না বিজোড় গুলা। 5 9 45, 7 9 63, 9 9 81। বিজোড় মানে বিজোড় গুলা দিয়ে গুণ করব। এবার গড় কোনটা হয়? দেখো সেম জিনিস বাড়ছে, দেখো এনে 9 থেকে 27 হলো, 18 বাড়লো, পরে 18 বাড়লো, 18 বাড়লো। সেম জিনিস যখন বাড়ে, সেম, সে 18 বাড়ুক, 20 বাড়ুক, 10 বাড়ুক, তখন মিডিলেরটাই গড় হয়। মিডিলে কত আছে? 45, তার মানে গড় কত হবে? 45।
বুঝে গেল? যদি দুইটা মিডিলে থাকে তখন দুইটার এভারেজ নিতে হয়, রাইট? চলো, একটি নির্দিষ্ট যাত্রার 1/3 24 কিমি পার ঘন্টা গতিতে, রাইট, 1/4 36 কিমি পার ঘন্টা গতিতে, ওকে, বাকি অংশ 7 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করা হয়, সম্পূর্ণ যাত্রায় গড় গতি কত? তাহলে মন দিয়ে শুনো, এনে একটু প্রথমে ভাঙায় ভাঙায় দেখাই, পরে ঠিক শর্ট রাস্তা কি হবে সেটা আমি দেখাই দেবো, হ্যাঁ, একটু তার ধৈর্য ধরতে হবে। তাহলে প্রথমে যায় 3/1 ভাগ, পরে যায় কত? 4/1 ভাগ, 3 ভাগ, প্রথমে 3/1 ভাগ, পরে 4/1 ভাগ, পরে যায় বাকিটা, বাকি কতটুক থাকে দেখো, হরগুলাকে না সমান করে দিই। 3 আছে, এটারে 4 দিয়ে গুণ করো, 3 4 12, 4 আছে, এটারে 3 দিয়ে গুণ করো, 3 4 12, তাহলে এখানে 3 4 12, উপরেও 4 গুণ হবে, নিচে 4 গুণ মানে উপরেও 4 গুণ, নিচে 3 গুণ মানে উপরেও 3 গুণ, উপরে 3 ওকে 3, নিচে 12। তাহলে প্রথমে যায় 12 ভাগের মধ্যে 4 ভাগ, পরে যায় 12 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে দুইটা যোগ করো, 4 আর 3 যোগ করো, তাহলে কত হয়? 7 ভাগ, তাই না? প্রথমে যাচ্ছে 12 ভাগের 4 ভাগ, পরে যাবে 12 ভাগের 3 ভাগ, তাহলে দুইটা যোগ করো, 4 আর 3 7 ভাগ, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 12 ভাগের 5 ভাগ, ঠিক কি না? প্রথমে 12 ভাগের 4 ভাগ, পরে 12 ভাগের 3 ভাগ, তাহলে 4 আর 3 7 ভাগ, তাহলে বাকি থাকলো 12 ভাগের 5 ভাগ। বলো কানেক্টেড? ক্লিয়ার সবার? এতদূর প্রথমে 4 ভাগ, পরে 3 ভাগ, 7 ভাগ, বাকি থাকে 12 ভাগের 5 ভাগ। এতদূর হইল সবার? ক্লিয়ার? এটা একটু উপরে লিখি, হ্যাঁ, তাহলে 4 আর 3 7, তাহলে প্রথমে কতটুক যায় এটা একটু উপরে লিখি। প্রথমে যাবে টোটাল 12 ভাগ, 12 ভাগের মধ্যে 4 ভাগ, পরে যাবে 12 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে বাকি থাকলো 12 ভাগের 5 ভাগ। টোটাল ডিস্টেন্স 12 ভাগ, প্রথমে কত যায়? 4 ভাগ, পরে যায় 3 ভাগ, পরে যায় 5 ভাগ, রাইট? টোটাল ডিস্টেন্সটা 3 ভাগে যাচ্ছে, প্রথমে 4 ভাগ, পরে 3 ভাগ, পরে 5 ভাগ। তাহলে প্রথমে 4 ভাগ যাইতে কতটুকু সময়? টোটালটা যদি 4 ভাগ বা 4 কিমি ধরতে পারো, হ্যাঁ, পরে যাবে 3 ভাগ বা 3 কিমি, পরে যাবে 5 কিমি। প্রথমে যায় 24 কিমি পার ঘন্টা গতিতে, পরেরটা 36 কিমি বেগে, পরেরটা 60 কিমি বেগে, রাইট? তাহলে মন দিয়ে শোনো, তাহলে প্রথমে 4 ভাগ যাইতে কতটুকু সময় লাগবে খেয়াল করো। উপরে 4, প্রথমে 4 ভাগ যায়, উপরে 4, নিচে বেগ, বেগ হচ্ছে কত? 24 প্লাস, পরে 3 ভাগ যায়, 3 ভাগ যাইতে কতটুকু সময় লাগে? উপরে দূরত্ব 3 আর নিচে হচ্ছে, হ্যাঁ, বেগ হচ্ছে 36, টোটাল সময়টা বার করি, হ্যাঁ। পরে যায় 5 ভাগ, 5 ভাগ যাইতে কতটুকু সময় লাগে? উপরে দূরত্ব 5 আর নিচে বেগ হচ্ছে 60, কি না? খেয়াল করো, তাহলে প্রথমে 4 ভাগ যাইতে কতটুকু সময়? উপরে দূরত্ব 4, নিচে বেগ হচ্ছে 24, পরে 3 ভাগ যাইতে কতটুকু সময়? পরে 3 ভাগ যাবে, উপরে দূরত্ব 3 আর নিচে বেগ হচ্ছে 34, পরে 5 ভাগ বা 5 কিমি যেতে কতটুকু সময়? উপরে দূরত্ব 5 আর নিচে বেগ হচ্ছে 60, টোটাল সময় 4 ভাগ যাইতে 4/24, 3 ভাগ যাইতে 3/34, 5 ভাগ যাইতে 5/60। কাটো, এনে 3 দিয়ে কাটো, 3 বারং 36, 5 দিয়ে কাটো, 5 বারং 60, এখানে লসও করো, কত হবে? 6 দিয়ে 12 কে ভাগ করো 2, 2 একে 2, 12 12 সেম, তাহলে 1 একই, 12 12 সেম, 1 একই, তার মানে 2 একে 3, 4/12 ঘন্টা। 4 দিয়ে 12 কে ভাগ করো 3, তার মানে 1/3 ঘন্টা, রাইট? বুঝছো কি বললাম? এবার এই কাজগুলো না যত পারো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, মন দিয়ে শুনো, এত লেখালেখি করা যাবে না কিন্তু, এগুলো বোঝানোর জন্য। এই কাজগুলো কিন্তু মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। 1/3 তো এটারে 4/12 হবে, হ্যাঁ, এগুলো এখানে প্রশ্নের মধ্যেই করে নিবি। 1/4 3 দিয়ে গুণ করলে 3/12, তাহলে বাকি থাকবে 5/12, বুঝলি? পরে এটা লসও করলাম 4/12 হতে, হ্যাঁ, 4 ভাগ যাইতে 4/6, হ্যাঁ, এই লসগুটা খুব তাড়াতাড়ি করতে হবে, এগুলা তাড়াতাড়ি। 1/3 হইল না, 4 ভাগ যাইতে কত হবে? 4/24 প্লাস, পরে যাবে কতটুক? 3 ভাগ, 3 ভাগ যাইতে 3/36, 5/60, এগুলা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে কত হলো? 1/3 ঘন্টা। এত দূর করতে হবে, যত পারো খুব তাড়াতাড়ি মাইন্ডে ক্যালকুলেশন করে এটারে কত হবে? 1/3। আমি দেখাচ্ছি আর কি তোমাদের অ্যাপ্রোচটা কি হবে, হ্যাঁ। এটা কত হয়? লসাগু করলে 1/3। এবার গড় মানে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? টোটাল দূরত্ব 12, তাই না? টোটাল 12 না? বা যোগ করে দেখো, 4 3 7 12, আর নিচে মোট সময় 1/3, নিচেরও নিচে, এটা উপরে, তার মানে 3 12 36।
তাহলে ভগ্নাংশের যোগটা তাড়াতাড়ি করতে হবে, টোটাল দূরত্ব 12 আর নিচে টোটাল সময় 1/3, নিচের নিচে এটা উপরে যাবে, তার মানে কত 36। তাহলে দেখো 1-2 লাইনই হবে, ভগ্নাংশের যোগটা খুব তাড়াতাড়ি করতে হবে, রাইট বস? চলো, একটি বৃত্তের ব্যাসার্ধ 35% বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি মানেই তোমরা জানো, তোমরা কোন সূত্র দিবে, a প্লাস বি প্লাস এবি বাই 100। এর জায়গায় কত বসাবে? 35, প্লাস বি এর জায়গায় কত বসাবো? 35, প্লাস এ এর জায়গায় 35, বি এর জায়গায় একটাই পার্সেন্ট আছে, এটাই দুই জায়গায় বসাবো, রাইট? তাহলে কত হয়? 35 35 কত হবে? 70। 35 35 গুণ করলে 1225, আর এটারে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে 2 ঘর আগে দশমিক, তার মানে 12.25। তাহলে 70 আর 12 যোগ করো, তার মানে 82.25। 35 35 70 আর এখানে 1225 বাই 100, 100 দিয়ে ভাগ করে 2 ঘর আগে দশমিক, 70 আর 12 যোগ করো, তার মানে 82.25%। কানেক্টেড? ক্লিয়ার? তাহলে চলো, একটি ত্রিভুজের উচ্চতা 35.7 সেমি আর ভূমি হলো উচ্চতার 1/3, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? চলো, এখানে ভি হয়ে গেছে, এটা সি হবে, রাইট? আচ্ছা, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 35.7, আর ভূমি কত? ভূমি হচ্ছে দেখো উচ্চতার 1/7 উচ্চতা হচ্ছে 35.7, এর 1/7, 1/7 দিয়ে গুণ করো, 5 সাথে 35, 7 7, 5.17। উচ্চতা হচ্ছে 35.7, এর মানে ইন্টু 1/7। হ্যাঁ, তাহলে বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 35.7 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? 5 দশমিক। ওকে, রাইট? এটা মনে করো নাই, মানে একটা শূন্য দিতেই পারি দশমিকের পর, এটারে কাটো। হ্যাঁ, 17 দুগুণে 34, থাকবে 1 17, 8 দুগুণে 16, 1 5। এবার দেখো এটা গুণ করলে তো অনেকটা বড় হয়ে যাবে, কি বলো? বা গুণও করতে পারো, বা আরেকটা রাস্তা 51 দিয়ে গুণ করতে পারো, বা আরেকটা রাস্তা হচ্ছে কি, এটারে ভাঙাইলে দেখো 17কে ভাঙাইলে 3 17 51, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, 17 দ্বারাও বিভাজ্য হবে। 51 3 17 51, মানে অ্যান্সার এমন একটা হবে যেটারে ভাঙাইলে যেহেতু 3 পাওয়া যাচ্ছে, 3 দ্বারা বিভাজ্য। এটা কি 3 দ্বারা বিভাজ্য? 10 13 5 18, এটা 3 দ্বারা বিভাজ্য। 8 5 13 3 16 আর 5, এটাও 3 দ্বারা বিভাজ্য। 8 5 13 5 18, এটাও 3 দ্বারা বিভাজ্য। 8 একে 9 5 14 5 19, এটা 3 দ্বারা বিভাজ্য না। এই তিনটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার সংখ্যাটা 17 দ্বারাও বিভাজ্য হবে, দেখো কোনটা 17 দ্বারা বিভাজ্য। 5 17 85, 5 50, 6 85 6 60, 3 17 51 9, 5 17 85 8, এটা 17 দ্বারা বিভাজ্য। এটা 5 17 85, এটা 17 দ্বারা বিভাজ্য না। 17 3 4 17 68, 12 1 7 17 119, 1 55, এটাও 17 দ্বারা বিভাজ্য না, তার মানে এটি অ্যান্সার 51.735। ডিভিজিবিলিটি দিয়ে চেক করতে পারো, সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য হবে, 17 দ্বারাও বিভাজ্য হবে। 3 দ্বারা 3টে অপশন হয়, পরে 17 দ্বারা চেক করলাম, রাইট? আসো, 9 জন সদস্যের একটি দলে সদস্যের গড় বয়স হচ্ছে 42, জ্যেষ্ঠতম সদস্যের বয়স 58 বছর। যদি ওই জ্যেষ্ঠতম মানে সবচেয়ে বড় সদস্যকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে বাকি সদস্যের গড় কত? এটা আপনার শর্টকাট অ্যাপ্রোচে করা যায়, বা এমনও ডাইরেক্ট অ্যাপ্রোচ করি, বড় হবে না। দেখো, গড় 42 মানে একজনের বয়সে যদি 42 হয়, গড় মানে একজনের বয়সী 42, তাহলে 9 জনের বয়স কত হবে? 42কে 9 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 378। বুঝলে? গড় মানে একজনের বয়সে যদি 42 হয়, তাহলে 9 জনের বয়স, 9 দিয়ে 42 গুণ করো, 378, এটা হচ্ছে 9 জনের বয়স। এবার এখান থেকে বলছে জ্যেষ্ঠতম সদস্যের বয়স হচ্ছে 58, একে বাদ দিব। তাহলে 9 জনের বয়স থেকে জ্যেষ্ঠতম বা যে বড় সদস্য তার বয়স 58, তাকে বাদ দিব, মানে বিয়োগ। তাহলে বিয়োগ করলে কত হয়? 0। 37 থেকে 5 গেলে কত হয়? 32। এটা হচ্ছে কয়জনের বয়স? এটা 9 জনের বয়স। 9 জনের বয়স থেকে জ্যেষ্ঠ সদস্য মানে বড় সদস্যকে বাদ দিলাম, তাহলে বাকি বয়স কত হয়? 320। এটা কয়জনের বয়স? এটা 8 জনের। স্যার কেন? আগে 9 জন ছিল, জ্যেষ্ঠতম সদস্য বা বড় সদস্যকে যদি বাদ দাও, তাহলে বাকি থাকলো 8 জন। তাহলে 8 জনের বয়স যদি 320 হয়, তাহলে গড় মানে টোটাল বয়সকে 8 জন 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে ভাগ করো, 4 8 32 আর একটা 0 40। তাহলে বাকি সদস্যের গড় কত হবে? 40। বুঝছেন?
তাহলে 9 জনের বয়স কত 378, তাহলে 9 জনের বয়স থেকে জ্যেষ্ঠতম সদস্যের বয়স বাদ দিলাম, তাহলে বাকি সদস্যের বয়স কত 320। কয়জন সদস্য 8 জন, তাহলে 8 জনের বয়স যদি 320 হয় তাহলে গড় মানে একজনের বয়স কত, 8 জন 8 দিয়ে ভাগ করো, তাহলে গড় বয়স কত হবে 40। বুঝা গেল বস? অমর, আকরম এবং বৈভব একসাথে একটি কাজ 20 দিনে করে। অমর যদি আক্রমের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করে এবং আক্রম যদি বৈভবের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে, তাহলে বৈভব একা কত দিনে কাজটা করবে? দেখে মনে হচ্ছে খুব জটিল, রাইট? এসএসসি জিডির প্রশ্ন, কিন্তু দেখো আমরা কত সহজে এটারে ডিল করি। এনে কতজন আছে? 3 জন, অমর, আকরাম সংক্ষেপে লিখলাম, আরেকটা হচ্ছে বৈভব। পিছন দিক থেকে আসো, আক্রম হচ্ছে বৈভবের দ্বিগুণ কাজ করে। মানে বৈভব যদি একটা চেয়ার বানায়, আমরা ধরলাম কাজটা হচ্ছে চেয়ার তৈরি করে বা যে কোনো ভাবতে পারো এক ইউনিট কাজ, ভাবলি হলো। বৈভব যদি একটা চেয়ার বানায় তাহলে আক্রম হচ্ছে তার থেকে দ্বিগুণ, দ্বিগুণ মানে 2টা বানাবে। তাহলে আক্রম কয়টা বানাবে? 2টা। তাহলে বৈভব একটা বানাইলে আক্রম মানে দ্বিগুণ মানে 2টা বানাবে, আর অমর হচ্ছে আক্রমের 3 গুণ। মানে আক্রম যদি 2টা বানায় তাহলে অমর কিন্তু 2টা না, তার 3 গুণ বানাবে। 3 গুণ মানে 3 দুগুণে কয়টা বানাবে? 6টা। একদিনের কাজ ধরলাম। বৈভব যদি একদিনে একটা বানায় তাহলে আক্রম বানাবে একদিনে 2টা, আর অমর বানাবে একদিনে 3টা। এটি একদিনের কাজ। তাহলে সবাই একসাথে যদি কাজ করে তাহলে একদিনে কয়টা চেয়ার হবে? 1 আর 2 এ 3, 3 আর 6 9। তাহলে সবাই একসাথে যদি কাজ করে না, একদিনে কয়টা চেয়ার তৈরি হয়? 9টা। একদিনে যদি 9টা চেয়ার হয়, একদিনে বানায় 9টা, তাহলে 20 দিনে কয়টা বানাবে? এটাকে 20 দিয়ে গুণ, 9 20 কত হবে? 180। এটা হচ্ছে টোটাল কাজ, রাইট? এরা সবাই যদি কাজ করে একদিনে 9টা বানায়, ওরা বলছে সবাই মিলে কাজটা 20 দিনে করে। একদিনে 9টা হইলে 20 দিনে কয়টা হবে? 180টা। এটা হচ্ছে টোটাল কাজ। এবার বলছে এই কাজটা বৈভব একা কয়দিনে করবে? 180টা চেয়ার যদি বৈভব একা বানায় তাহলে কয়দিন লাগবে? তাহলে তোমরা বলবে স্যার বৈভব একটা বানায় একদিনে, 2টা বানায় 2 দিনে, তাহলে 182টা বানাইতে কত দিন লাগবে? 180কে 1 দিয়ে ভাগ, নিচের 1 না লিখলে হয়, তার মানে 180 দিন। তাই না? বৈভব একটা বানায় একদিনে, তাহলে 180টা বানাবে 180 দিনে। দেখো কত মজার অঙ্ক, দেখে তো অনেক কিছু মনে হয়ে যায়, রাইট? চলো, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে এরকম বৃহত্তম বা ক্ষুদ্রতম পূর্ণবর্গ হলে না, একটু ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে নিই। হ্যাঁ, ভাগ প্রক্রিয়া কিভাবে করব? 5 অঙ্কের বৃহত্তম মানে 5টা নয়। পিছন দিক থেকে 2 ঘর করে দাগায় আসো। 3 বার দেই, 3 তিরিকা 9। এবার কি হবে? উপর থেকে 2টা করে নামাইতে হয় 99। উপরেরটা ডাবল নিতে হয়, রাইট? 3 এর ডাবল 6। এবার 6 এর সাথে যদি একবার দেই না, এটার গুণ করতে হয় একবার দিয়ে, তাই না? মনে আছে না? 61। 2 বার দিলে বেশি হয়, একবার দিলাম এখানেও 1, এখানেও একবার দিলাম 61, থাকে কত? 38। উপর থেকে নামাও 2টা, 3899। আচ্ছা, এখানে একবার দেওয়া মানে এখানে একবার, হ্যাঁ দিচ্ছি। এবার আবার উপরেরটার ডাবল, 31 এর ডাবল কত? এটা ডব্লিউবিসিএস এ আসছে খুব সম্ভবত 2016 তে। হ্যাঁ, 31 এর ডাবল কত? 62। এবার কয়বার দিই? 5 বার যদি দিই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25, 5 দুগুণে 10, 5 6 30, 31। না না না, কম হয়ে যাচ্ছে। 6 বার দেও তো। তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। 6 6 36, 6 দুগুণে 12, 3 15, 5 থাকবে 1, 6 6 36, 1 37। 7 বার দিলে বেশি হবে। 6 বার দিলাম, এখানেও 6, এখানেও 6। তাহলে কত থাকে? 3756। তাহলে বিয়োগ করো, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4, এখানে 1। তাহলে বুঝা গেল? 31 এর ডাবল 62, 6 বার দিলাম 143 থেকে, তাহলে ভাগশেষ কত থাকলো? 143। তার মানে 143 মাইনাস করতে হবে। এটা থেকে 143 মাইনাস করে কত হবে? 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 1 গেলে 8, 99 99। তার মানে 99,856। কত হবে? 99,856, রাইট? তাহলে এরকম যেহেতু বৃহত্তম বা ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম একটু লাস্টের আলাদা যোগ করতে হয়, আর বৃহত্তম বলে নরমাল প্রসেসে করবে, যেটা ভাগশেষ থাকবে সেটা বাদ দিয়ে দিবে। সিম্পল বস। চল, কোনটি মানের ঊর্ধ্বক্রমে আছে? ডব্লিউবিসিএস 2016 প্রশ্ন। হ্যাঁ, এনে দেখো সবগুলো 9/11, 9/11। এনে কয়টা সংখ্যা আছে বলো দেখি? মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে 11। 9/11 আছে, আরেকটা কত? 7/8, আরেকটা কত? 5/7। তিনটাই সংখ্যা আছে তো। আমরা লিখলাম, দেখো এনে সবগুলো 9/11, 7/8, 5/7। হ্যাঁ, ছোট থেকে বড়। তাহলে কিভাবে করবে? আমরা জানি এদের ডিফারেন্স কত? লব আর হরের ডিফারেন্স 2। এখানে কত? 1, এখানে কত? 2।
তাই না? লব আর হরের ডিফারেন্স দিয়ে 2 না 2 দিয়ে 9 কে ভাগ করো, 2 দিয়ে 9 রে ভাগ করলে 4 দুগুণে 8 4 পয়েন্ট সামথিং, 1 দিয়ে 7 রে ভাগ করো 7, আর এখানে 2 দিয়ে 5 রে ভাগ করো 2 দুগুণে 4 2 পয়েন্ট সামথিং। তাহলে সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট 2, 2 মানে 5/7 সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট কত? 5/7। পরে কত? 4। সবচেয়ে ছোট 2, তারপরে 2 এর চেয়ে বড় 4, 4 মানে 9/11, পরে 7/8। এটা দেখো কত অপশন আছে, 5/7, 9/11, 7/8, তার মানে অপশন সি। তাই না? ক্লিয়ার? সবচেয়ে ছোট 2, 2 মানে 5/7, পরে 4, 4 মানে 9/11, পরে 7/8, তার মানে অপশন সি। সিম্পল, লব আর হরের ডিফারেন্স দিয়ে উপরেরটারে ভাগ করবে। এরকম মাঝে মাঝে কিন্তু একটা দিয়ে দেয়, হ্যাঁ, ছোট বড়। 12 নম্বর দেখো, খুব ভালো একটা অঙ্ক দেখো। 1/1 প্লাস এক্স 2/2 প্লাস ওয়াই 100, হ্যাঁ, 1009/1009 প্লাস জেড সমান সমান 1 হলে এটার মান কত? হ্যাঁ, তাহলে খেয়াল করো, হ্যাঁ, একটু তারা ওটা বাঁ দিকে চাপাই দিই। বারো নম্বর এটা, হ্যাঁ। তাহলে কি ডাটা দেওয়া আছে? 1/1 প্লাস এক্স 2/2 প্লাস ওয়াই, তো ফাঁকা ফাঁকা দিয়ে লিখি, এই লাইনে এক কাজ করো, প্লাস 1009/1009 প্লাস জেড সমান সমান 1। এক কাজ করো, হ্যাঁ, এখানে দেখো এইটার মান 1 দেওয়া হলে এখানে দেখো x/1 প্লাস এক্স, দেখো নিচের গুলা তো 1 প্লাস এক্স, এখানে y/2 প্লাস ওয়াই, এখানে 2 প্লাস ওয়াই, z/1009 প্লাস জেড এর মান কত? একটা কাজ করি আমরা, দেখো নিচের গুলা সব মিলছে, শুধু উপরের গুলো আলাদা না। এক কাজ করো, প্রত্যেকটার থেকে না 1 বিয়োগ করো। স্যার বুঝবো কি করে 1 বিয়োগ করতে হবে? করলেই বুঝবে, দেখো বিয়োগ করলে দেখো কি হয়। প্রত্যেকটা 3টা পার্ট না, এটার থেকে 1 বিয়োগ করো, এটার থেকে 1 বিয়োগ করো, এটার থেকে 1 বিয়োগ করো। এবার তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে, বুঝবো কি করে এটা 1 বিয়োগ করতে হবে? একটু করো, 1-2 লাইন করলে ঠিক ক্লিয়ার হবে যে হ্যাঁ এটার জন্যই করলাম, রাইট? চলো, তাহলে এদিকে কত বিয়োগ করলে? 1 2 3, এখানে 1, এখানে 1, এখানে 1, টোটাল 3 বিয়োগ করলে তাহলে ডান দিকেও 3 বিয়োগ করবে, রাইট? তাহলে এটা বিয়োগ করলে লসাগু করলে কত হবে? এ প্রত্যেকটা আলাদা আলাদা লসাগু করো, হ্যাঁ, 3টা আলাদা আলাদা। এখানে লসাগু করলে কত হবে বলো দেখি? 1, এটা তো যা আছে তাই, এনে নিচে কিছু নাই, গুণ হবে 1 ওকে 1, x দিয়ে 1 রে গুণ করো মাইনাস 6 ওকে। এনে 2 প্লাস ওয়াই হবে লসাগু, এনে 2 2, এখানে নিচে কিছু নাই, গুণ হবে 2 দিয়ে 1 কে গুণ করো মাইনাস 2, ওয়াই দিয়ে 1 কে গুণ করো মাইনাস ওয়াই ওকে ওয়াই প্লাস, এখানে 1009 প্লাস জেড হবে লসাগু। এইটা আর এটা সেম, তাহলে 1009 1009, তাহলে নিচে কিছু নাই, গুণ হবে 1009 দিয়ে 1 রে গুণ করো 1009, আর জেড দিয়ে 1 রে গুণ করো প্লাস মাইনাসে মাইনাস জেড ওকে জেড। এখানে 1 এর থেকে 3 বিয়োগ করলে কত হবে? মাইনাস 2। 1 এর থেকে 3, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে মাইনাস। এখানে দেখো 1 1 ক্যান্সেল, এখানে 2 2 ক্যান্সেল, এখানেও 1009 1009 ক্যান্সেল। এখানে দেখো সবগুলোতে এখানে মাইনাস এক্স বাই এত মাইনাস ওয়াই বাই এত সবগুলোতেই মাইনাস আছে না। আসো একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে? x/1 প্লাস এক্স মাইনাস 2 কমনে নিয়ে নিলাম, এখানে y/2 প্লাস ওয়াই, এখানে z/1009 প্লাস জেড সমান সমান মাইনাস, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে এটার মান কত? এটার মান হয়ে গেল ভাই 2। কত হবে এটার মান? তোমরা বলবে স্যার এটার মান হবে 2, রাইট ফান্ডা বস? তোমরা বলবে স্যার একদম রাইট। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করলাম, এদিকে 3 বিয়োগ করলাম, তাহলে ডান দিকেও 3 বিয়োগ করতে পারো, রাইট? তাহলে বিয়োগ করলে দেখলো এই যে 1 1 ক্যান্সেল হবে, বুঝা গেল? এখানে 2 2 ক্যান্সেল, দেখো x এসে গেল, এখানে y, এখানে z এসে গেল, রাইট? দুটি সংখ্যার যোগফল আর গুণফল কত দেওয়া আছে? 12 আর 35। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? হ্যাঁ, মন দিয়ে শোনো। দুইটা সংখ্যার যোগফল আর গুণফল এত হলে অনন্যকের যোগফল কত বলছে? তাহলে এটা কি হবে? যোগ করলে 12, গুণ করলে 35, কত হবে? 5 আর 7। 5 আর 7 12, আর গুণ করলে কত হয়? 35। এবার অনন্যকের যোগফল, 5 এর অনন্যক 1/5, 7 এর অনন্যক 1/7। লসাগু করো, 5 7 35, 5 দিয়ে 35 ভাগ করো 7, 7 দিয়ে 35 ভাগ করো 5, 5 ওকে 5, তার মানে 12/35। বুঝে গেল? তাই না? এটা মুখে তো হয়, যোগ করলে 12, গুণ করলে 35, 5 আর 7, বাস সিম্পল। চলো।
একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। এখানে দুইবার হয়ে গেল। আচ্ছা হলো। তাদের মূল্যের অনুপাত এত হলে বাক্সে 50 পয়সার মুদ্রা কয়টি আছে? হ্যাঁ, তাহলে দেখো একটা জিনিস, এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, মূল্যের অনুপাত আছে 5:30। তাহলে আমরা এখানে সংখ্যার অনুপাতে নিয়ে যাই। হ্যাঁ, ডাইরেক্ট করি। হ্যাঁ, নাকি এত লেখালেখি, এখানে টোটাল কোয়ান্টিটি 570টি, এটার সংখ্যায় আছে, আর অনুপাতটা মূল্য আছে, মূল্য থেকে সংখ্যায় নেব। ওকে, এখানে আর সময় নষ্ট করি না লেখা লেখা। এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা। তাহলে বলো দেখি 1 টাকার, হ্যাঁ 1 টাকার কয়েনগুলো মিলে 5 টাকা হবে। তাহলে 1 টাকার কয়েনের ক্ষেত্রে তো ঝামেলা নেই, একটা কয়েনে 1 টাকা, দুইটা কয়েনে 2 টাকা, তাহলে 5 টাকা বানানোর জন্য কয়টি কয়েন লাগবে? 5টি। আর 50 পয়সাগুলো মিলে হবে 3 টাকা, তাহলে 3 টাকা বানানোর জন্য কয়টা কয়েন লাগবে? 1 টাকা বানানোর জন্য 2টা কয়েন লাগে, তাহলে 3 টাকা বানানোর জন্য এটার কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। কেন? 1 টাকা বানানোর জন্য 2টা 50 পয়সা লাগে, 2 টাকার জন্য 4টা, 3 টাকার জন্য 3 দুগুণে 6টা। আর 25 পয়সার ক্ষেত্রে কত হবে? বলো দেখি, 4টা 25 পয়সা 1 টাকা হয়? কারো ডাউট আছে? তাহলে 1 টাকা বানানোর জন্য 4টা কয়েন লাগে, 4টা 25 পয়সা 1 টাকা। 1 টাকার জন্য লাগে 4টা, তাহলে 2 টাকার জন্য কত লাগবে? 4 দুগুণে 8টা। রাইট? তাহলে 5 টাকা বানানোর জন্য 5টা কয়েন, 3 টাকা বানানোর জন্য 6টা কয়েন, 2 টাকা বানানোর জন্য 8টা কয়েন। তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত? যোগ করো। 8 6 14, 14 আর 5 19। তাহলে টোটাল কয়েনের সংখ্যা হচ্ছে 19 ভাগ। আর প্রশ্নে দেখুন মোট কয়েনের সংখ্যা 570। তাহলে 19 এর ভ্যালু যদি 570 হয়, কত গুণ? 3 19 57, আরেকটা শূন্য 30 গুণ। তাহলে 50 পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে 6 ভাগ। 6 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 30 গুণ। 6 এর সঙ্গে 30 গুণ করো, 6 30 180। বুঝছো না? টোটাল কয়েন 19 ভাগ, 19 এর ভ্যালু 570। তাহলে 50 পয়সার কয়েন 6 ভাগ, 6 এর ভ্যালু এটাও 30 গুণ। তাহলে 6 30 এ কত হবে? টোটাল কয়েনের সংখ্যা হবে 180টি। রাইট? আসে। তামা ও দস্তার মিশ্র ধাতুতে 40% তামা আছে। তামা আছে, এরও 60 কেজি মিশ্র ধাতুতে আরো কতটা তামা মিশালে তামার পরিমাণ 46% হবে? এখানে দেখো তামা মিশানো হবে, তাহলে তামা তো বাড়বে, এটা পার্সেন্ট দিয়ে করি, রেশিওতে নিয়ে গিয়েও করা যায়। তাহলে মনে করো 40% যদি তামা থাকে, বাকিটা কি আছে? দস্তা হোক বা কিছু কিছু না কিছু আছে, বাকি 60% মনে করো দস্তা আছে, বা যে কোনোটা ভাবতে পারো। তামা মেশানো আছে, তামা তো বাড়বেই, তো তামাকে টার্গেট করব না। আর বাকি কি আছে? কিছু বলে নেই, মনে করে বললাম দস্তা আছে। 40% তামা, তাহলে বাকি 60% দস্তা। আর এখন 46% তামা, তাহলে বাকি 54% দস্তা। দস্তার পরিমাণটা সেম হবে স্যার, দস্তা তো বলেনি, দস্তা অ্যালুমিনিয়াম কিছু না একটা নাম দিয়ে দাও না ভাই। রাইট? তাহলে প্রথমে 60% তামা, এখন আরো কিছু তামা মেশাবো। হ্যাঁ, 60% দস্তা, এখন দস্তার পরিমাণ 54%, দস্তার পরিমাণ সেম হবে। রাইট? তাহলে আগে টোটাল মিশ্রণ কত ছিল? 60 কেজি। এর কত পার্সেন্ট ছিল তামা? 60%। এখন টোটাল মিশ্রণ কত? যদি এক্স কেজি আরো তামা মিশানো হয় এক্স কেজি, তাহলে এখন টোটাল মিশ্রণ কত হবে? 60 + 6। আগে 60 কেজি ছিল, এখন যদি আরো এক্স কেজি মিশাও তাহলে 60 + 6। রাইট? এখন টোটাল মিশ্রণ কত হবে? 60 + 6। এর মানে ইনটু কত? 46% যদি তামা হয়, তাহলে বাকি 54% হচ্ছে দস্তা। তাহলে আগে ছিল টোটাল 60 কেজি তামা, তার 60% দস্তা। এখন টোটাল মিশ্রণ 60 + 6, এর 46% তামা, বাকি 54% দস্তা। দুইটা আমরা কি করে দিই? সমান করে দিই। পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল। 6 দিয়ে যদি কাটো, 6 × 10 = 60। আগের দস্তা আর পরের দস্তার সমান করে দিলাম। হ্যাঁ, 3 দিয়ে কাটো, 3 × 3 = 9, 3 × 60। 20 আর 10 গুণ করো 200। এখানে 3 দিয়ে যদি গুণ করো 3 × 60 = 180, প্লাস 3 দিয়ে যদি এক্স রে গুণ করো 3x। রাইট? চলো, এইটা এই পারে আনলে মাইনাস হবে, কত হবে? 20, প্লাস যাচ্ছে না, মাইনাস হবে 3x। তাহলে 3 গুণ আছে, এই পারে আসলে ভাগ হবে, তার মানে 20/3। x এর মান 20/3। 20/3 মানে কত হবে? 3 দিয়ে 20 কে ভাগ করলে 6 পূর্ণ 2/3। তার মানে কত হবে? 6 পূর্ণ 2/3। বুঝা গেল? তাহলে খেয়াল করো, তামা সমান করে দিও না, আগের দস্তা আর এখনের দস্তা দুইটা আমরা কি করে দিলাম বলো দেখি? সমান করে দিলাম। বুঝা গেল? এখানে তো এত লাইন লিখলাম, এত করা যাবে না, কিন্তু এখানে যত পারো 1-2টা লাইন শর্ট করে দাও, যত পারো স্টেপ জাম এসে করবে। হ্যাঁ, 3x এর মান 20, তাহলে x এর মান 20/3। 2-3 লাইনে ক্যালকুলেশন যত শর্ট করবে তত অঙ্ক সহজ হয়ে যাবে। রাইট ফ্রেন্ডস? চলো, তাহলে আজকে এই 15টাই অঙ্ক ছিল। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে প্রিপারেশন। ওকে, বাই।